1947 সাল পৃথিবীর ইতিহাসে এক বিশাল পরিবর্তনের বছর। প্রায় 200 বছরের শাসন শেষে ব্রিটিশরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। কিন্তু প্রশ্ন এখানেই, ব্রিটিশরা কি সত্যিই স্বেচ্ছায় ভারত ছেড়েছিল, নাকি তারা বাধ্য হয়েছিল? এর পেছনে কি ছিল স্বাধীনতা আন্দোলনের চাপ, নাকি বিশ্ব রাজনীতির পরিবর্তন, আর নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা? এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করার চেষ্টা করব ব্রিটিশরা কেন ভারত ছাড়ল এবং এর আসল কারণগুলোই বা কী ছিল। 1757 সাল ফরাসি যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তারা রাজনৈতিক শাসকে পরিণত হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নেয়। এরপর শুরু হয় ব্রিটিশ রাজ। ভারতের সম্পদ, কৃষি, শিল্প সবকিছু ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতির অংশ হয়ে যায়। ভারত হয়ে ওঠে ব্রিটেনের জন্য একটি বিশাল অর্থনৈতিক উৎস এবং কাঁচামাল বাজার ও সৈন্য সরবরাহের আসল কেন্দ্র। কিন্তু এই শাসন কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। শুরু থেকেই ভারতের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 1857 সালে বিদ্রোহ ছিল প্রথম বড় ধাক্কা। যদিও তা ব্যর্থ হয়, কিন্তু ব্রিটিশরা বুঝতে পারে ভারতকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। 19 শতকের শেষ দিকে জাতীয়তাবাদ চেতনা জোরদার হতে শুরু করে এবং 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়। প্রথম দিকে তারা ব্রিটিশদের সাথে আলোচনার মাধ্যমে অধিকার আদায়ের চেষ্টা করলেও ধীরে ধীরে আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষা, সংবাদপত্র কিংবা রাজনৈতিক সংগঠন সব মিলিয়ে একটি নতুন রাজনৈতিক চেতনা তৈরি হয়। এরপর আসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলনের যুগ। অসহযোগ আন্দোলন, সিভিল অডিয়েন্সের, লবণ সত্যাগ্রহ, এই আন্দোলনগুলো শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক বিপ্লবও ছিল। সাধারণ মানুষ প্রথমবারের মতো সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে। কিন্তু শুধু ওই আন্দোলনেই ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেনি। এর পেছনে ছিল আরও বড় কিছু কারণ: বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক বাস্তবতা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। যুদ্ধ চালাতে গিয়ে তারা বিপুল ঋণে জড়িয়ে যায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের আরও বিপর্যস্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সেই সামর্থ্য আর ছিল না। তারা বুঝতে পারে ভারতকে ধরে রাখা লাভের চেয়ে ক্ষতির কারণই হয়ে উঠবে। আরেকটি বড় কারণ ছিল ভারতীয় সেনাবাহিনীর পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 25 লক্ষ ভারতীয় সৈন্য ব্রিটিশদের হয়ে যুদ্ধ করে। যুদ্ধ শেষে এই সৈন্যদের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে পড়ে। 1946 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ ব্রিটিশদের আতঙ্কিত করে তোলে। তারা বুঝতে পারে যদি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ভারত শাসন করা তাদের পক্ষে অসম্ভব হবে। এছাড়া আন্তর্জাতিক চাপও ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব উপনিবেশ বিরোধী মনোভাব তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, এই দুই সুপার পাওয়ার তখন উপনিবেশবাদকে সমর্থন করতেছিল না। ব্রিটেন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জাতিসংঘ প্রতিষ্ঠার পর স্বাধীনতা ও স্বশাসন আন্তর্জাতিক নীতি হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ব্রিটেনের জন্য উপনিবেশ ধরে রাখা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিও তখন কিন্তু বিস্ফোরণমুখী হয়েছিল। একদিকে কংগ্রেস ও মুসলিম লীগের দ্বন্দ্ব, অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গা এবং প্রশাসনিক অস্থিরতা, সব মিলিয়ে ব্রিটিশ শাসন ভেঙে পড়ছিল। ব্রিটেন বুঝতে পারে যদি দ্রুত সমাধান না করা হয়, তাহলে ভারত গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর ঠিক ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যালম্যান আর্টলি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি ভেঙে পড়েছে। আর ঠিক তখন অনেক বিশ্লেষকরা মনে করেন স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছে। আবার অনেক ইতিহাসবিদ বলেছেন আসল কারণ ছিল ব্রিটেনের অর্থনৈতিক পতন ও সামরিক দুর্বলতা। কিন্তু ইতিহাসে এমন একটাকেও গুরুত্বপূর্ণভাবে প্রাধান্য দেওয়া যায়নি। সত্যটা হয়তোবা মাঝামাঝি কোথায়ও। গান্ধী, নেহেরু এবং সুভাষচন্দ্র বোস, এই নেতাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে
আজাদ হিন্দু ফৌজ ব্রিটিশদের মনে ভয় সৃষ্টি করে। যদিও সামরিকভাবে তারা সফল হয়নি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভারত আর আগের মতো নীরব উপনিবেশ ছিল না। জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছিল। প্রশাসন চালাতে গেলে প্রতিটি পদক্ষেপেই প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল। 1946 ও 1947 সালে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ব্রিটিশরা দ্রুত প্রস্থান পরিকল্পনা করতে বাধ্য হয়। মাউন্ট ব্যাটেনকে শেষ ভাইস হিসেবে পাঠানো হয়। তার কাজ ছিল ভারত থেকে ব্রিটিশদের শান্তিপূর্ণ প্রস্থান নিশ্চিত করা। কিন্তু এই প্রস্থান সহজ ছিল না। দেশভাগের সিদ্ধান্ত হয়। ভারত ও পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র তৈরি হয়। এর ফলে ভয়াবহ দাঙ্গা ও মানবিক বিপর্যয় ঘটে। লাখ লাখ মানুষ প্রাণ হারায়, কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। প্রশ্ন হলো, ব্রিটিশরা কি ইচ্ছাকৃতভাবে দেশভাগ করেছিল? তবে অনেক ইতিহাসবিদ মনে করেন তারা তাড়াহুড়ো করে ক্ষমতা হস্তান্তর করে পরিস্থিতি আরো জটিল করে তোলে। কেউ কেউ বলেন ডিভাইড অ্যান্ড রুল নীতির শেষ অধ্যায় ছিল দেশভাগ। তবে সবকিছু মিলিয়ে দেখা যায় ব্রিটিশদের ভারত ছাড়ার পেছনে একক কোনো কারণ ছিল না, এটি ছিল বহু কারণের সমষ্টি। প্রথমত অর্থনৈতিক দুর্বলতা, দ্বিতীয়ত হচ্ছে বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে ভারতের প্রশাসনিক ব্যয় বহন করতে পারতেছিল না, তৃতীয় হচ্ছে রাজনৈতিক চাপ। স্বাধীনতা আন্দোলন ব্রিটিশদের জন্য শাসন কঠিন করে তোলে। চতুর্থ হচ্ছে মানসিক অনিশ্চয়তা, ভারতীয় সেনাদের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা ছিল। পঞ্চম হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি, উপনিবেশ বিরোধী বিশ্ব রাজনীতিতে ব্রিটেনকে পিছিয়ে যেতে বাধ্য করে। আর ষষ্ঠটা হচ্ছে প্রশাসনিক অস্থিরতা, ভারত শাসন করা দিন দিন কঠিন হয়ে পড়েছিল ব্রিটেনদের জন্য। এইসব কারণ একসাথে কাজ করে এবং শেষ পর্যন্ত ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই রয়ে যায়, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো তাহলে কি ব্রিটিশরা এত দ্রুত ভারত ছাড়তো? অনেক গবেষক মনে করেন হয়তো না, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তবে পরিশেষে বলা যায় ইতিহাস শুধু আন্দোলনের গল্প নয়, বরং অর্থনীতি, রাজনীতি, যুদ্ধ এবং মানুষের ইচ্ছাশক্তির সম্মিলিত ফল। ভারতের স্বাধীনতা ছিল শুধু একটি দেশের স্বাধীনতা নয়, এটি ছিল উপনিবেশবাদদের বিরুদ্ধে বিশ্বব্যাপী এক নতুন যুগের সূচনা। এর পরপরই এশিয়া ও আফ্রিকার বহু দেশ স্বাধীনতা পেতে শুরু করে, ব্রিটিশ সাম্রাজ্যের পতনও শুরু হয়। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি ব্রিটিশরা ভারত ছেড়েছিল শুধু মানবিক কারণে নয়, বরং বাস্তবতার চাপে পড়েও। তারা জানতো ভারতকে আর ধরে রাখা সম্ভব নয়। ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় কোনো শাসনই চিরস্থায়ী নয়। যখন মানুষ সচেতন হয় তখন কিন্তু অর্থনীতি বদলে যায়, বিশ্ব রাজনীতিও পরিবর্তিত হয়ে যায়, আর ঠিক তখনই সাম্রাজ্য ভেঙে পড়ে। আর সেই ভাঙনের মধ্য দিয়েই জন্ম নেয় স্বাধীনতা।